তারপর হচ্ছে কি চ্যাপ্টার 3 কি আমরা রেসপন্সিভ ওয়েবসাইট এবং ফ্রেমওয়ার্ক, যে রেসপন্সিভ নিয়ে কিন্তু বলেছিলাম যে একটু পরে আলোচনা করব, তো মূলত এইটাই। তো রেসপন্সিভ ডিজাইনের জন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে। দেখো রেসপন্সিভ ওয়েবসাইট কি জিনিস, দেখো এই ডিজাইনটা একটা ল্যাপটপে দেখা যাচ্ছে এরকম, ট্যাবে দেখা যাচ্ছে এরকম, একই জিনিস। দেখছো এখানে ডেস্কটপে দেখা যাচ্ছে কি, ল্যাপটপে দেখা যাচ্ছে একটু বড়, আর ট্যাবে গিয়ে এটা সাইজটা কিন্তু ছোট, বাট লেআউট সেম। এবার মোবাইলে গিয়ে দেখো এটা হয়ে গেছে অনেক বড়, এটা দেখো এখানে ছোট ছিল, এটা হয়ে গেছে কি এক লাইন, এটা ছিল অর্ধেক, মানে দুইজনে মিলে একটা লাইন নিয়েছিল দুইটা সেকশনে, এখন কি দুইটা সেকশন আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা ছিল, এটা একটা ছিল, এটা হয়ে গেছে কি আলাদা আলাদা। তো এটা এক এক ডিভাইসে গেলে এক এক ভাবে রেসপন্স করে, মানে ওই ডিভাইস অনুযায়ী সুন্দরভাবে রেসপন্স করাটাই হচ্ছে আসলে রেসপন্সিভ। ওইটাই লিখে আছে যে কোনো ধরনের জুম করা ছাড়াই যখন এইচটিএমএল সিএসএস ও মিডিয়া কোয়েরির সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করা হয় তখনই ওই ওয়েবসাইটকে কি বলে, রেসপন্সিভ ওয়েবসাইট বলে। তাহলে হচ্ছে কি, যখন সুন্দরভাবে উপস্থাপন, ব্রোকেন হয়ে গেলে ওইটা রেসপন্সিভ হবে না, এরকম সুন্দরভাবে থাকলেই ওইটা রেসপন্সিভ। মিডিয়া কোয়েরি কি জিনিস, ওইটা তোমরা যারা কোড করছো তোমরা কিন্তু অলরেডি জানো, যে মিডিয়া কোয়েরি দিয়ে রেজুলেশন বলে দেওয়া যায় যে 230 পিক্সেল থেকে 430 পিক্সেলের ডিভাইস হলে তার মধ্যে হচ্ছে আমার এই কোডটা এক্সিকিউট হবে। যারা রেসপন্সিভ নিয়ে কাজ করেছো তারা ইতিমধ্যে জানো। আচ্ছা, এখন কিছু সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে। ধরো তুমি তো একদম ভ্যানিলা সিএসএস, সিএসএস যদি তুমি লিখো তাহলে হচ্ছে কি তোমার বারবার একই কাজ লেখা লাগে, তো এগুলো তোমাকে কাজটা সহজ করে দেওয়ার জন্য এই ফ্রেমওয়ার্ক গুলো আবিষ্কার করা হয়েছে। ফ্রেমওয়ার্ক গুলা ডেভেলপ করা হয়েছে কেন, আমাদের কাজকে আরো সহজ করার জন্য। এটাও আমাদের মতো ডেভেলপাররাই বানাইছে, মানে এটা আলাদা কিছু না। এটা হচ্ছে কি সিএসএস এর আমরা যে বিভিন্ন ক্লাস ইউজ করতাম না, ওই ক্লাসগুলাই তারা হচ্ছে, মানে ওগুলো আগের থেকে ডেভেলপ করে রাখছে, আমরা শুধু ওগুলোকে কল করে করে কাজ করবো, তাহলে আমার কাজ অর্ধেক কমে যাবে। কারণ ওই কাজটাই আমি নিজেই করতাম ম্যানুয়ালি, ওইটা না করে তাদের ফ্রেমওয়ার্কটা যদি আমরা ইউজ করি। তো বর্তমানে পপুলার ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপটা অনেক পপুলার, তবে এখন রিসেন্টলি পপুলার হচ্ছে টেইলউইন্ড। টেইলউইন্ড নামে আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা একটু পরে দেখবা। টেইলউইন্ড নামে আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা খুবই পপুলার, এটাতে আমি নিজেই এখন কাজ করি, বুটস্ট্র্যাপও কাজ করেছি এত এত বছর। লাস্ট আমার যে প্রজেক্টগুলো এগুলো আমি টেইলউইন্ড দিয়ে করেছি। এটা অনেক সুন্দর, এটা হচ্ছে তোমার, এটার কি বলে, ফ্রন্ট এন্ডে সবকিছু হয় আর কি, এটার জন্য কোনো সিএসএস এ কাজ করা লাগে না, সব ট্যাগ মানে সবগুলা ক্লাস বানানো আছে তাদের। এটা হচ্ছে এলিমেন্ট ফার্স্ট আর কি। তো বুটস্ট্র্যাপ কিন্তু অনেক পপুলার, এটা 2014 সালে গিটহাবে 1 নাম্বার প্রজেক্ট হয়েছিল, তাহলে বুঝো কিরকম অনেক পপুলার ছিল। এখন বর্তমানে বুটস্ট্র্যাপের ভার্সন 5 চলছে। তো আগে বুটস্ট্র্যাপের সাথে যে কোয়েরিটা লাগতো, মানে জাভাস্ক্রিপ্টের আরেকটা লাইব্রেরি যে কোয়েরি, ওইটা লাগতো। এখন কিন্তু বুটস্ট্র্যাপ থেকে যে কোয়েরিকে বাদ দিছে, এখন জাভাস্ক্রিপ্ট লাগে, জাভাস্ক্রিপ্ট দিয়েই করা যায়। তো যাই হোক, এখন এগুলা ডিপে যাব না, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা তোমার পড়াইতে গেলে অনেক সময় লাগবে। তারপর যে কোয়েরি কি জিনিস, যে কোয়েরি হচ্ছে একটা লাইব্রেরি, ওপেন সোর্স লাইব্রেরি। এটা হচ্ছে কি তোমার মূলত একটা লাইব্রেরি বানানো আছে যে কোয়েরি নামে। ওই লাইব্রেরিটাকে যখন তুমি তোমার কোডের মধ্যে ইম্পোর্ট করবা, তোমরা যে পাইথন করছো না, পাইথন বলো বিভিন্ন জায়গায় যে ইম্পোর্ট করছো একটা প্যাকেজকে, ওইরকম লাইব্রেরিটাকে যদি তুমি এখানে ইম্পোর্ট করো তাহলে ওর ফাংশনালিটি গুলো ইউজ করতে পারো। ও সুন্দর সুন্দর অনেক ফাংশন করে রাখছে যেগুলো অনেক স্মুথলি তুমি অপারেশন করতে পারো, যেটা তুমি যদি জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জেএস বলে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করতে চাও তাহলে তোমার অনেক কোড লেখা লাগবে, অনেক কোড লেখা লাগবে, যেটা তুমি যে কোয়েরিতে অনেক সহজে করতে পারবা। তো যে কোয়েরি মূলত মানে নিজে কোনো ফ্রেমওয়ার্ক না, এটা একটা লাইব্রেরি, এটা একটা ফ্রেমওয়ার্কের সাথে কনফ্লিক্ট করবা না, এটা হচ্ছে লাইব্রেরি। কিন্তু তোমাদের বই আমি যেটা দেখলাম ওইখানে কিছু মিস ইনফরমেশন আছে এগুলা নিয়ে আসলে। তারপর হচ্ছে কি রিয়েক্ট জেএস। রিয়েক্ট জেএস হচ্ছে একটা এটাও একটা লাইব্রেরি। রিয়েক্ট জেএস ও জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এমনকি বর্তমানে সবচেয়ে পপুলার লাইব্রেরি। এটা ডেভেলপ করছে ফেসবুকে, মানে এটা ডেভেলপার গ্রুপটা হচ্ছে মূলত ফেসবুক, যদিও এখন হচ্ছে অনেকে মেনটেন করে এখানে। তো রিয়েক্ট দিয়ে কি করে তুমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। এখানে একটা আমি সিনট্যাক্স নিয়ে আসছি রিয়েক্টের, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়েছে ওরা, তো ওইখান থেকে নিয়ে আসা। যে ওরা হচ্ছে এরকম কম্পোনেন্ট তৈরি করে, এটার মধ্যেই যেমন থাম্বনাইল, এটার মধ্যে কি করছে সে ভিডিওটা পাস করছে, থাম্বনেইল নামে একটা কম্পোনেন্ট তৈরি করে রাখছে। ওই কম্পোনেন্টটাকে জাস্ট এখানে কল করছে, কল করার সাথে সাথে এটার মধ্যে একটা প্যারামিটার পাস করছে, এটার মাধ্যমে সে একটা মানে আউটপুটে কোনো কিছু একটা ধরো থাম্বনেইল আসবে। তো এটা তোমার পুরো প্রজেক্টে যত জায়গায় লাগবে বারবার বারবার আমরা যে আইএমজি ট্যাগ লিখছি না, ওটা কিন্তু আর
লেখা লাগবে না, তুমি থাম্বনেলটাকে কল করে তুমি এখানে পাস করে দিলে সে আউটপুট দেখায় দিবে। তাহলে কি হচ্ছে, তোমার কাজটা আরো সহজ করে দিচ্ছে। আর রিয়েক্ট জেএস এর কাজ এটা আসলে এক দুই লাইনে বলার মতো কিছু না, এটা অনেক বড় একটা বিষয়। তারপরে দেখো এখানে কি লিখছে, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য বর্তমানে রিয়েক্ট জেএস অনেক বেশি ব্যবহার হচ্ছে। অ্যাপ্লিকেশনে সাধারণত ভিউ তৈরি, ডাটা পরিবর্তনের সাথে সাথে দক্ষভাবে ডাটা আপডেট করা ইত্যাদি কাজগুলো রিয়েক্ট জেএস করে থাকে। তো পরীক্ষা আসলে এটা লিখে দিবা। কিন্তু তোমাদের এখন হচ্ছে যেহেতু এই সিলেবাসে এটা নাই, জাস্ট তোমরা এটা সম্পর্কে জানলেই হবে। এটা নিয়ে সময় পাইলে তোমরা করলা, মানে যারা আসলে একটু ইন্টারেস্টেড থাকে তারা অবশ্যই এটা নিয়ে এক্সপেরিমেন্ট অলরেডি করে ফেলেছো। তারপর রিয়েক্টের মতোই আরেকটা হচ্ছে ভিউ জেএস, এটাকে অনেকে ভু বলে। তো ভিউটা হচ্ছে মূলত ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে ওরা বলেছে এটা নাম, এটা উচ্চারণটা অনেকখানি কিসের মতো, ভিউ এর মতো, এটা ভিউ জেএস। ঠিক আছে, লিখে হচ্ছে VUE, বাট উচ্চারণটা হয় কি ভিউ জেএস। তোমরা বিশ্বাস না হলে দেখবা সার্চ দিয়ে। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটাও একটা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, মানে এটাও একটা লাইব্রেরি, ওগুলো লাইব্রেরি, সবই লাইব্রেরি। বাট লাইব্রেরি আসলে ফ্রেমওয়ার্কের পার্থক্য আছে কিছুটা। ফ্রেমওয়ার্ক হচ্ছে কি তোমার ফুল স্ট্রাকচারটা, ফোল্ডার স্ট্রাকচার বলো, কিভাবে ডাটা ম্যানিপুলেট করবে না করবে সব স্ট্রাকচার বলা আছে। আর লাইব্রেরিতে বলা নাই, এগুলো ফ্লেক্সিবল, তুমি তোমার মতো করে এগুলো সাজাতে পারবা। মানে তুমি নিজে ফ্রেমওয়ার্ক বানাবা লাইব্রেরি থেকে, মানে তোমার অ্যাপ্লিকেশনটা তৈরি করবা কি একটা লাইব্রেরি থেকে, তুমি নিজের মতো করে ফোল্ডার সাজাবা, তুমি এখানে কম্পোনেন্ট রাখবা, এখানে ভিউ লেয়ার রাখবা, এখানে ডাটা অ্যাবস্ট্রাকশনের লেয়ার গুলো রাখবে, এগুলো সবকিছু তুমি নিজেই ম্যানেজ করতে পারবা লাইব্রেরিতে। আরেকটা পপুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক কি এঙ্গুলার। তো এগুলাকে অনেকে ফ্রেমওয়ার্কও বলে। তো এঙ্গুলার হচ্ছে কি, আমি হচ্ছে এখন তোমাকে এঙ্গুলার যদি বলি, তোমাদের বইয়ে দেখবে এঙ্গুলার জেএস আছে। তো এঙ্গুলার জেএসটা আসলে ডেপ্রিকেটেড হয়ে গেছে 2016 সালে। 2016 সাল থেকে যখনই এঙ্গুলার ভার্সন 2 আসছে তখনই এটার নাম হয়ে গেছে কি শুধু এঙ্গুলার। আগে ছিল হচ্ছে এঙ্গুলার জেএস, এঙ্গুলার 2 এটা ওয়ান ওয়ান ভার্সন আর কি। তো এঙ্গুলার 2 আসার পর থেকে এটার নাম হয়ে গেছে শুধু এঙ্গুলার। তুমি এখন এঙ্গুলারের ওয়েবসাইটের অ্যাড্রেস পাওয়া angular.io, এটা আলাদা, জেএসটা আলাদা করে ফেলছে ওরা। এত বছর পর্যন্ত সাপোর্ট দিয়েছিল, 2022 সালে এসে ওটাও বন্ধ করে দিয়েছে, মানে এখন আর কোনো সাপোর্টই নেই এঙ্গুলার জেএস এর। তো তোমাদের বইয়ে যে এঙ্গুলার জেএস আছে ওটা মূলত এঙ্গুলার হবে। তারপরেও তোমরা বইয়ের ভাষায় চাইলে লিখতে পারো, এখানে আসলে আমার তেমন কিছু বলার নাই। তো এঙ্গুলার হচ্ছে কি কনসেপ্ট কিন্তু সেম, বাট এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টে লেখা। এটা কিসে লেখা, টাইপ স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্ট কি জিনিস, ও টাইপ স্ক্রিপ্টও জাভা স্ক্রিপ্টের মতোই একটা সুপার সেট বলা আছে। দেখো এই যে এঙ্গুলার কি জিনিস, এঙ্গুলার হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু আবার একদম একটা ফুল ফ্রেমওয়ার্ক, এটা লাইব্রেরি না। এটাতে কি কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার ফলো করা হয়, যেটা কিসে লিখা, টাইপ স্ক্রিপ্টে লিখা। টাইপ স্ক্রিপ্টও জাভা স্ক্রিপ্টের মতোই, টাইপ স্ক্রিপ্টে মূলত কম্পাইল হয় জাভা স্ক্রিপ্টে। বাট এখানে কি প্রত্যেকটা কাজের জন্য টাইপ বলা লাগে, যে এটা ইন্টিজার টাইপ, এটা স্ট্রিং টাইপ, এটা মডেল, মানে কোনটা কি টাইপ, অবজেক্ট টাইপ। আবার অবজেক্টটা হইলে ওই রকমই অবজেক্ট টাইপ হইতে হবে, এরকম রেস্ট্রিকশন দেওয়া যায়। তো এটা হইলে হয় কি, তুমি কাজ করতে গেলে তখন মিস্টেক হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যায়। তো এই জন্য এই টাইপ স্ক্রিপ্টে কাজ করা হয়, কিন্তু ফাইনালি কম্পাইল যখন হয় তখন সে জাভা স্ক্রিপ্টে হয়। এই জন্য এটাকেও তুমি জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বলতে পারো, এটা কোনো সমস্যা নেই। তারপর এখানে 2 ওয়ে ডাটা বাইন্ডিং ফেসিলিটি রয়েছে। তো এগুলো কোডিং যখন করবা তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। তাহলে পেডিং এবং মার্জিন কি, এখন আমরা আবার সিএসএস এ চলে আসলাম। এতক্ষণ জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক দেখছি, এগুলা কিন্তু কোনটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক না। সিএসএস এর ফ্রেমওয়ার্ক শুধুমাত্র বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড আর একটা কি ফাউন্ডেশন, ওগুলোর নাম শেষে হয়তো আছে, বইও পাওয়া, আরো অনেকগুলো আছে। পপুলারের মধ্যে এই দুইটা, টেইলউইন্ড আর বুটস্ট্র্যাপটা বর্তমানে সবচেয়ে পপুলার। তো এগুলো সবগুলোতেই আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, যে কোয়েরিতে কাজ করেছি, এখন তো আমি রিয়েক্টে কাজ করি, কিছুদিন আগে ভিউতে করেছি। এঙ্গুলারে সে 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রায় এঙ্গুলারে কাজ করেছি। তো তোমার পেডিং মার্জিং, এটা হচ্ছে সিএসএস এ আমরা চলে আসলাম আবার। ধরো তুমি একটা কন্টেন্ট লিখছো, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলা। হ্যালো ওয়ার্ল্ড লিখার একদম নিয়ারেস্ট যেটা, এটা হচ্ছে তোমার পেডিং। এটা তুমি কাজ করবে কি, এটার সাথে তোমার কাজ করবে পেডিং। দেখো এই চারটা দেখলে বুঝতে পারবা যে কন্টেন্টের সাথে একদম কাছে কে আছে, পেডিং আছে। পেডিং এর সাথে বর্ডার আছে, বর্ডারের সাথে মার্জিন আছে, মানে মার্জিন হচ্ছে সবার বাহিরে, ওইটাই বলা আছে। দেখো পেডিং হচ্ছে HTML এলিমেন্টের বর্ডার এবং কন্টেন্টের মাঝখানে দূরত্ব। পেডিং কি, বর্ডার এবং কন্টেন্টের মাঝখানে দূরত্ব।
আর মার্জিন দিয়ে কি করে, দুইটার মধ্যে একটা স্পেস তৈরি করে। যেমন ধরো কোথায় দেখানো যায়, ধরো আমি যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা বানাইছি, এখানে দেখো আমার এক্সাম্পল যেহেতু নাই, এখানে চ্যাপ্টার 3 লিখা আছে না, আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা ইনস্ট্যান্ট হঠাৎ মাথায় আসলো, এখান থেকে বলি। ধরো চ্যাপ্টার 3 লিখা আছে, এখানে দেখো এই বাইরে যে একটা সাদা বর্ডার আছে না, এই ভিতরে যে জায়গাটা আছে না, এটাকে বলা হয় পেডিং। তাহলে চ্যাপ্টার 3টা মূলত আমার কন্টেন্ট, এইখান থেকে এতটুকু জায়গা, খেয়াল করো, এই চ্যাপ্টার 3 লেখা থেকে সাদা একটা বর্ডার আছে না, এতটুকু, এটা হচ্ছে বলা হয় পেডিং। এবার বর্ডারের উপরে বাইরে যেগুলো আছে, এটা হচ্ছে বর্ডার, ধরো এটা বর্ডার, এটার বাইরে যেটা, যেমন ধরো রেসপন্সিভ, এই লেখাটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে, তাহলে মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে মার্জিন। তাহলে এটাই এক্সাম্পল, মানে এটা শুধুমাত্র ওয়েবের যে বিষয়টা এমন, এটা সব জায়গায় এই কনসেপ্টটা তুমি পাবা। তাহলে এক্সামে আসলে এইভাবে লিখে দিলে হবে। আর যদি ফিগার দিতে চাও দিতে পারো, এই লেয়ারটা দেখিও, আবার ভুল করিও না, দিলে জানলে দিবা, না জানলে কি দেওয়ার দরকার নেই। তারপর সিএসএস এর জেট ইন্ডেক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা রিয়েল লাইফে অনেক লাগে, আমাদের প্রচুর প্রচুর প্রজেক্টে আমরা এটা ইউজ করি। তো জেট ইন্ডেক্সটা কি কাজে লাগে, এটা হচ্ছে স্ট্রেক অর্ডার, মানে কোন লেয়ারের কোন ডিপের পরে কোন ডিপটা আসবে, এটা জেট ইন্ডেক্স দিয়ে তুমি অর্ডারটা নিজে ম্যানুয়ালি কাজ করতে পারো। বাই ডিফল্ট তো একটার পর একটা থাকবে, এটা তো সিকোয়েন্সিয়ালি তোমরা জানোই, কিন্তু এটা দিয়ে তুমি চাইলে যে কোনো একটা, যেমন ধরো 1 লিখছো, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, মানে একটার পর একটা, জেট ইন্ডেক্স যত বড় সে তার প্রায়োরিটি কত তত উপরে, মানে তার পাওয়ার যত বেশি, মানে ভ্যালু যত বেশি, তার মানে তার পাওয়ারও বেশি, তার প্রায়োরিটি বেশি, সে সবার উপরেই থাকবে। কিন্তু তুমি যদি লাস্টের একটা ডিপ, ফর এক্সাম্পল তোমার এই গ্রিন ডিপটা সবার শেষে লিখছো, তো এটা তো বাই ডিফল্ট সে উপরেই থাকবে। কিন্তু তুমি যদি ওইটার মধ্যে দিয়ে দাও জেট ইন্ডেক্স -1, তখন সে একদম সবার নিচে চলে যাবে, মানে কোডিং এ দেখবা যে সবার পরেই আছে, মানে সবার উপরে থাকার কথা, কিন্তু জেড ইন্ডেক্স -1 এর কারণে সে সবার নিচে চলে গেছে। তো এরকম তোমরা রিয়েল লাইফে কোড করতে গেলে এগুলা জিনিসগুলা পাবা। তাহলে হচ্ছে কি সিএসএস ফ্রেমওয়ার্ক, দেখছো আমি কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, যে যে একটু আগে যেটা বললাম, বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড, ফাউন্ডেশন, বুলমা, স্কেলেটন, এগুলো আসলে তেমন বেশি এখন চলে না, এখন চলে শুধুমাত্র এই দুইটাই। তাও তোমার তো অবশ্যই নামগুলো জানতে হবে, হিস্ট্রি জানতে হবে না, যে আগে কি ছিল না ছিল, অথবা কারা কারা আছে মার্কেটে। এগুলো হচ্ছে এক একজন এক একটা ডেভেলপ করছে, এটা বুটস্ট্র্যাপটা কিন্তু আবার টুইটারে ডেভেলপ করছে, এটা কিন্তু টুইটার বুটস্ট্র্যাপ নাম, দেখবা তুমি যখন বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবা, দেখবা যে ডেভেলপ বাই টুইটার, যদিও এটা এখন ওপেন সোর্স। তাহলে হচ্ছে কি সিএসএস এর ফ্রেমওয়ার্কের কাজ কি, এটা আমরা আলোচনা করেছি অলরেডি। আর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, রিঅ্যাক্ট, নেক্সট, ভিউ, এম্বার, অ্যালপাইন, অ্যাঙ্গুলার, এগুলো দিয়ে দিবা। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের লিস্ট আসলে এগুলা দিয়ে দিবা, যদিও এগুলা লাইব্রেরি, শুধুমাত্র মেইন ফ্রেমওয়ার্ক হিসেবে যদি সলিড ফ্রেমওয়ার্ক বলতেই হয় অ্যাঙ্গুলারকে বলা যায়, তো এগুলা তুমি ফ্রেমওয়ার্কে দিলেও প্রবলেম নাই। তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে, ফ্রেমওয়ার্ক গুলো আসলে কেন বললাম না, যে ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে তোমার কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে, মানে যে কাজগুলো তুমি নিজে করতা ওইটা ফ্রেমওয়ার্কে ডেভেলপাররা চিন্তা করছে যে আমার তো সব, মানে বারবারই যত একটা নতুন প্রজেক্ট আসছে, আমার ধরো এখন একটা আমার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আসছে, অথবা একটা এডুকেশন, তোমার ইনস্টিটিউটের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করা, পুরো অ্যাপ্লিকেশনে তোমার জাভাস্ক্রিপ্টে কি কাজ হবে, বেসিক কাজগুলো সব অ্যাপ্লিকেশনেই আছে, যে একটা লিঙ্কে ক্লিক করতে হবে, ডেটাবেজে ডেটা থাকবে, ডেটা আনা, তারপর হচ্ছে তোমার হাইড করা, শো করা, পপ আপ দেখানো, এগুলো কমন কাজ। তো এই কাজগুলো করার জন্য, তারপর হচ্ছে তোমার ডেটা শেয়ার করা বিভিন্ন জায়গায়, এই কাজগুলো দেখবা যে প্রতিটা প্রজেক্টেই তোমার করা লাগবে। তো তারা চিন্তা করছে যে না, আমরা একটা সুন্দর করে ডেভেলপ করি যেটা ওয়ার্ল্ডের সবাই ইউজ করতে পারে। তো তারা হচ্ছে এভাবে চিন্তা করে রিয়েক্টটা ধরো তারা বানালো, বানানোর পরে এটা হচ্ছে আমরা এখন ইউজ করি। তো আমরা হচ্ছে তাদের ফ্রেমওয়ার্কটা ইউজ করি। এতে সুবিধা কি হয়, ধরো রিয়েক্ট সারা ওয়ার্ল্ডের যতজন জানবে, সবাই তোমার প্রজেক্টে এসে সে কাজ করতে পারবে। কিন্তু তুমি যদি ফ্রেমওয়ার্ক ইউজ না করো, তাহলে তোমার কোডিং স্ট্রাকচারের সাথে আমার কোডিং স্ট্রাকচার মিলবে না, কারণ একই আউটপুট কি অনেকভাবে আনা যায়, একই আউটপুট অনেকভাবে আনা যায়, মানে আউটপুট ইউজার দেয়, কিন্তু কোডিংটা ডিফারেন্ট ওয়েতে করা যায়, একই কাজ কি ডিফারেন্ট ওয়েতে করা যায় আউটপুটের জন্য। তো যার কারণে যখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে মানুষ চলে আসবে, তখন সবাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে, তখন যে কেউ যে কারোর কোডে কাজ করতে পারে। এই জন্যই আমরা দেশে বসেও বাইরের ডেভেলপারের সাথে কাজ করতে পারতেছি, নাহলে তার কোডিং এর সাথে আমার কোডিং জীবনেও মিলতো না। বুঝতে পারছো কেন ফ্রেমওয়ার্ক আসলে দরকার? তো এখানে সিএসএস এর কিছু কাজ আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি অনেক সুন্দরভাবে বোঝানো যেত, এখন এখানে কতটুকু বোঝানো যাবে। আচ্ছা, এখানে এখন আপাতত জাস্ট তোমরা থিওরিটা দেখো, পজিশন প্রপার্টি।
তোমরা যখন সিএসএস এ কাজ করবে পজিশন নামে একটা প্রপার্টি পাবা। পজিশনে কি লিখা যায়? স্ট্যাটিক লিখা যায়, যেটা বাই ডিফল্ট না লিখলেও স্ট্যাটিকই। তারপর রিলেটিভ লিখা যায়, ফিক্সড লিখা যায়, অ্যাবসলিউট। ফিক্সড এগুলো নাম শুনলে বোঝা যাচ্ছে। রিলেটিভ মানে একটা ডিভের সাথে আরেকটা ডিভের একটা রিলেশন থাকবে, মানে এটার পরে এটা আসবে, একটা সিকোয়েন্স রিলেশন থাকবে, মানে এটা রিলেটিভ আর কি। আর ফিক্সড মানে হচ্ছে কি তোমার পুরো সাইটের, তুমি যদি বলো যে আমার একটা ডিপ বানাবো, এই ডিপটা আমি পজিশন ফিক্সড, ফিক্স দিয়ে যদি আমি ডান পাশে এখানে বসায় রাখি, বা তুমি যত স্ক্রল করো যাই করো, ওই ডিপ আর সরবে না, ও এখানে ফিক্সড পজিশন পেয়ে গেছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে। আর অ্যাবসলিউটটা এটাও অনেকখানি ফিক্সড এর মতোই, বাট এখানে কিছু পার্থক্য আছে। এটা আবার তোমার আরেকটা ডিবের সাপেক্ষে কাজ করে অথবা পুরো পেজের সাপেক্ষে কাজ করে। তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে ধরো মোবাইল অ্যাপে অথবা বিভিন্ন জায়গায় ফুটারটা দেখবা যে ফিক্সড হয়ে থাকে। তুমি যত স্ক্রল করো ফুটারটা ফিক্সড, তো এটা কিন্তু অ্যাবসলিউট দিয়ে করা যায়। আবার দেখবা যে আমাদের অনেক সময় মোবাইলে ন্যাপবারটা এইভাবে ওপেন হয় না, ওই ন্যাপবারে দেখবা যে একদম নিচে এসে কিছু অ্যাড্রেস আমরা দিয়ে রাখছি। তো এই পজিশন, এগুলো হচ্ছে অ্যাবসলিউট পজিশন দিয়ে করা। তো এগুলো কোডিং এ হইলে তোমাকে আমি প্র্যাকটিক্যাল আর সুন্দরভাবে দেখাতে পারতাম। তো এখন তোমার এগুলোই আমি যা যা মুখে বলছি এগুলো সব এখানে লিখে আছে। এরপর দেখো ইন্টারনাল, ইনলাইন, এমবেডেড বা এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার। তো এটা খুবই সহজ জিনিস, এটা হচ্ছে সিএসএস এর একদম বেসিক। যে আমরা সিএসএস মূলত তিন ভাবে লিখতে পারি। কিভাবে? একটা হচ্ছে ইনলাইন, মানে আমার লাইনের মধ্যে কিভাবে? ধরো আমি যদি তোমার কোনো কোড দেখাই, একটা কোডে যাই আমরা ব্যাকে, ধরো একটা এইচটিএমএল এর কোডে যাই, একটু থাকো আমার সাথে। ধরো আমার ইনলাইন মানে হচ্ছে কি এই লাইন, এগুলা যে কোনো একটা ট্যাগ, যেমন লেবেল ট্যাগ, আমি কিন্তু এটার মধ্যে একটা স্টাইল, STYLE স্টাইল ইকুয়াল টু দিয়ে এটার মধ্যে আমি কালার, COLOR কালার রেড, এভাবে যদি আমি লিখে দিতাম, সাথে সাথে রুল নাম্বার লিখাটা রেড কালার হয়ে যেত, এইভাবে রেড কালার হয়ে যেত। বুঝছো? তার মানে আমি কোথায় লিখছি? ইনলাইন, মানে লাইনের মধ্যে লিখছি। তো লাইনের মধ্যে লিখা মানে এটা ইনলাইন সিএসএস। এবার ধরো লাইনের মধ্যে তো লিখতে গেলে তোমার লাইন অনেক বিটখুটে দেখা যাবে, মানে তোমার কোডিং এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করি সেক্ষেত্রে? ধরো আরেকটা ওয়ে আছে হচ্ছে কি, তুমি কি করলা, মানে এই যে ফর্ম ট্যাগটা আছে না, ধরো আমি যদি এর আগে আরো আগে যাই, ধরো এইটা এই স্ট্রাকচারটা দিয়ে যদি যাই, একদম হেড সেকশনে কি করলা, তুমি হচ্ছে স্টাইল নামে, এরকম স্টাইল নামে একটা ট্যাগ দিয়ে এটার মধ্যে এখানে টাইপ টেক্সট সিএসএস লিখবা, স্টাইলটা শেষ করলা, করার পরে এখানে তুমি আবার সিএসএস গুলা লিখলা। এটা কিন্তু কি আলাদা কোনো পেজে না, যে পেজে তোমার এইচটিএমএল, ওই পেজে তোমার সিএসএস টা থাকবে উপরে। তাহলে এটাকে বলা হয় কি? ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস। তাহলে কি শিখলাম আমরা? লাইনের মধ্যে হলে ইনলাইন, পেজের মধ্যে হলে ইন্টারনাল, আর পেজের বাইরে হলে এটা নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটা এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে এটা হচ্ছে কি, তোমার এই পেজে না, এটা তুমি আলাদা একটা ফোল্ডার বানাইছো সিএসএস নামে, সিএসএস নামে এরকম একটা ফোল্ডার বানাও, ওটার মধ্যে একটা সিএসএস লিখে দিলে, এরপরে তুমি যেখানে যেখানে ইউজ করবা ওইখানে সিএসএস টার এখানে লিংক করাই দিলা। তো এটাকে বলা হয় কি? এক্সটার্নাল সিএসএস। তো এটাই ছিল মূলত তিনটা সিএসএস এর বর্ণনা। তো এগুলো আসলে তোমরা কোনটা কি সিএসএস এটা বলে দিবা। ঠিক আছে? এই দেখো আমি যা যা বলছি ওগুলো সব এটাই লিখা, যে হেড সেকশনের মধ্যে সিএসএস ব্যবহার করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলে, আর এইচটিএমএল এর ট্যাগের মধ্যে যদি যে সিএসএস ব্যবহার করা হয় তাকে ইনলাইন সিএসএস বলা হয়। ইন্টারনাল সিএসএস কে আবার কি এমবেডেড সিএসএস, যদি পরীক্ষা আবার এমবেডেড সিএসএস আসে তখন তো আবার চিন্তা করবো যে এটা তো পড়ি নেই, তো একই জিনিস। আর এক্সটার্নাল হচ্ছে কি, এইচটিএমএল পেজের বাইরে আলাদা সিএসএস ফাইল ওপেন করে খুলে এইচটিএমএল পেজের সাথে লিংক করে দিলে তাকে বলা হয় কি? এক্সটার্নাল সিএসএস। এটা কি লিংক ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে হয়, এগুলো তোমরা প্র্যাকটিক্যালি দেখেছো। তারপর হচ্ছে সিএসএস এর বিভিন্ন ধরনের এলিমেন্ট ও ট্যাগ বর্ণনা করো। তো আসলে এখানে সিএসএস এর বিভিন্ন ধরনের এলিমেন্ট, এখানে তোমার ধরো কমেন্টের নিয়ম, এটা একটা আসলো। কিভাবে কমেন্ট করবা? কমেন্ট করবো হচ্ছে এভাবে স্টার দিয়ে। সিএসএস এ কি মাল্টিলাইনও সেম, তুমি মাল্টিলাইন যাইবা শুধু স্টার গুলো বাড়বে, এভাবে দিয়ে তুমি কি মাল্টিলাইন সিএসএস, মাল্টিলাইন কমেন্ট করতে পারবা সিএসএস এর মধ্যে। সিএসএস এর মধ্যে কালার, এই কালার গুলো দেখো, কালার কি টাইপের, তুমি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, কালার এরকম বিভিন্ন এট্রিবিউট আছে। আচ্ছা এটার নাম হচ্ছে কি, এগুলো একটু আমি ক্লিয়ার করি তোমাকে। এটা সিএসএস এর এলিমেন্ট ট্যাগ হওয়ার কথা না, এটা হচ্ছে সিলেক্টর বলে। দেখো সিলেক্টর প্রপার্টি
সিলেক্টর প্রপার্টি ভ্যালু, এটা হচ্ছে তোমার সিএসএস এর সিনট্যাক্স। তুমি যে ডট দিয়ে ধরো তুমি ধরো হচ্ছে তোমার টপ টপ হচ্ছে ধরো একটা লোকেশন এরকম কিছু একটা দিলা, তো এটা হচ্ছে সিলেক্টর বলে। এটা কি ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, দুই ধরনের হয়। হ্যাশ দিলে হচ্ছে আইডি সিলেক্টর, ডট দিলে ক্লাস সিলেক্টর। এগুলো প্র্যাকটিক্যালি তোমরা জানছো আশা করছি। আর এখানে যেটা থাকে সিলেক্টর থাকে, আর প্রপার্টি ভ্যালু বলে এটাকে। এই দেখো সিএসএস প্রপার্টি, দেখছো যে আমি যে টার্মটা বলছি এটা এখানেও লিখা আছে। তাহলে হচ্ছে তোমার এগুলাকে বলা হয় কি প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু। এখন দেখো এখানে সিএসএস এর পরীক্ষা আসতে পারে যে সিএসএস এর বর্ডার নিয়ে লিখো। তো বর্ডার নিয়ে যদি তুমি লিখো তাহলে হচ্ছে কি বর্ডার কয় ধরনের, বর্ডারের মধ্যে কিছু দেখো প্রপার্টি আছে যে বর্ডার উইডথ কিভাবে লিখতে হয়, বর্ডার উইডথ দিয়ে এই চারটা ভ্যালু, এগুলো কি বুঝো তোমরা? এটা হচ্ছে তোমার যে তোমার স্ক্রিন, ধরো এটা তোমার কম্পিউটার, যে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে টপের ভ্যালু, কত পিক্সেল দেখো 2 পিক্সেল টপ, এরপর কি 4 পিক্সেল, এটা হচ্ছে রাইট। মানে এটা এইভাবে চলে ঘড়ির কাঁটা, 2 পিক্সেল আবার 4 পিক্সেল, মানে কিভাবে চলে, এইভাবে চলে, এইভাবে। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো মনে রাখবা যে তোমার যদি উপর থেকে বেশি পিক্সেল দরকার হয় পেডিং বর্ডার, তখন কি এই প্রথম ভ্যালুটা চেঞ্জ করে দিবা। তাহলে এখানে দেখো অনেকগুলো আছে, এগুলো তুমি আলাদা আলাদা ভাবে বর্ডারে উইডথ দিতে পারবা, কালার দিতে পারবা, সাইড দিতে পারবা, আবার সবগুলোকে শর্ট হ্যান্ড, শর্ট হ্যান্ড মানে কি একসাথে শর্টে লিখে ফেলতে পারো। যেমন ধরো বর্ডারটা কত পিক্সেল মোটা হবে, 1 পিক্সেল। এটা কি টাইপের হবে, ডট হবে না সলিড, সলিড মানে কি এই ধরনের, আর ডটেড হইলে এরকম, ড্যাশড হইলে এরকম, এরকম অনেক ধরনের তোমরা তোমাদের ডিজাইন অনুযায়ী পাবা আর কি। তো সলিড দেওয়া মানে কি এরকম একটা বর্ডার, আর গ্রে কালারের বর্ডারটা। তাহলে আমি তিনটা কাজ একসাথে করে ফেলছি। এখানে কিন্তু কি আমি বর্ডার উইডথ লিখেছি আলাদা, যে 1 পিক্সেল যেটা, তার বর্ডার কালার রেড, এটা কিন্তু আমি এক লাইনে লিখছি এখানে আলাদা, বর্ডার সাইড টপ, বর্ডার রাউন্ড, আচ্ছা এটা আরেক জিনিস। তাহলে এই জিনিসগুলোকে একসাথে তুমি লিখতে পারবে। আর রাউন্ডেড বর্ডারটা কি, ধরো তোমরা বিভিন্ন ডিজাইনে দেখো না একটু রাউন্ডেড থাকে হালকা, এই দেখো এই যে আমি একটু এই যে পাওয়ার পয়েন্টে আমাদের স্লাইডে এটা দেখো, এই স্লাইডে এখানে দেখো একটু রাউন্ডেড আছে না, এই রাউন্ডেডটা হচ্ছে তোমার বর্ডার রেডিয়াস বলে। এটা যদি তুমি 5 পিক্সেল দাও তাহলে দেখবে যে এরকম হালকা রাউন্ড হবে, যত বাড়াবা তত এটা রাউন্ডের এটা বাড়বে। এরকম বাড়তে হবে, তুমি যদি 90 পিক্সেল দাও দেখবে যে এটা এরকম সার্কেলের মতো হয়ে যাবে। তো এগুলাই ছিল। তারপর পেডিং মার্জিন তো আমরা আলোচনা করেছি, পজিশন গুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। এগুলো তোমার রচনামূলকও আসতে পারে, সংক্ষিপ্ত তো আসতে পারে। সংক্ষিপ্ততে আসলে সংক্ষিপ্তর মতো করে দিবা, যে পজিশন কয় ধরনের আছে, তখন তুমি স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এগুলো দিয়ে দিবা। তো স্ট্যাটিক, ফিক্সড এগুলা কি জিনিস, এগুলা কিন্তু আমি মুখে মুখে অলরেডি আলোচনা করে ফেলছি। যে স্ট্যাটিকটা হচ্ছে কি ডিফল্ট, মানে তুমি কিছু যদি নাই দাও, পজিশন যদি নাই লিখো, তাও কি সে স্ট্যাটিক হিসাবে কাজ করে। স্ট্যাটিক হিসেবে যখন তুমি ইউজ করবে তখন টপ, রাইট, এগুলো কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো কাজ করবে না। বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে পজিশন যখন ফিক্স থাকবে, তখন তো যেটা বললাম যে তুমি এই স্ক্রিনের এই জায়গায় যদি তুমি একটা জিনিস বসাইতে চাও, তখন তুমি পজিশন ফিক্স দিয়ে বলবা যে এটা হচ্ছে রাইট থেকে 0 পিক্সেল, কারণ রাইটে কি, রাইটে তো কোনো জায়গা নাই। অথবা রাইট থেকে দিলে 0 পিক্সেল, আর বটম থেকে দিলে কত, ধরো তোমার নিচ থেকে আমার এখান থেকে এতটুকু দূরত্ব হয়েছে ধরো 200 পিক্সেল। তাহলে তুমি যদি বটম, এরকম বটম 200 পিক্সেল লিখে দাও, তাহলে দেখবা যে এই এলিমেন্টটা এখানে ফিক্সড হয়ে গেছে, এটা আর কোনো নড়াচড়া করবে না। আর পজিশন অ্যাবসলিউট, রিলেটিভ, এই দুইটার মধ্যে আমি তারপরও, যদিও আজকে কোডিং দেখানোর কথা না, তাও এখানে একটা ছবি আমি দেখাচ্ছি। যেমন ধরো রিলেটিভ যেটা বললাম যে একটার পর একটা আসে, যে এটার জন্য প্যারেন্টকে দেখো, পজিশন রিলেটিভ কি বলছে দেখো। পজিশন রিলেটিভ ও স্ট্যাটিক এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে চাইলে টপ, লেফট, বটম এগুলো ব্যবহার করতে পারবা, জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারবা, এমন কোন একটা এলিমেন্টের উপরও বসানো যায়। তার পজিশন রিলেটিভ করলে এলিমেন্ট তার নিজস্ব অবস্থান সাপেক্ষে থাকে, মানে সে যে অবস্থায় আছে ওই অবস্থানের সাপেক্ষে কাজ করে। এটা আসলে প্র্যাকটিক্যাল ছাড়া তোমাকে বোঝানো টাফ। তাও দেখো যে 1 2 3, এটা আমি নর্মালি ধরো পজিশন দিয়ে আমি একটু সরাইটরে এখানে রাখলাম। এরপরে পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশনকে কি বলছে দেখো, এটার জন্য তার প্যারেন্টকে অবশ্যই রিলেটিভ হতে হবে, না হলে বডিকে প্যারেন্ট হিসেবে ধরবে। তাহলে 2 নাম্বারটা ছিল আমার কোথায়, এখানে। তা আমি কি করছি, 2 নাম্বারটাকে অ্যাবসলিউট করে ওটাকে এর উপরে বসাই দিছি। আমি বলছি যে টপ থেকে কত, ধরো টপ থেকে 2 পিক্সেল, লেফট থেকে 2 পিক্সেল সরো, তখন সে টপ থেকে 2 পিক্সেল, লেফট থেকে 2 পিক্সেল সরে এটার উপরে ওভাররাইট করে ফেলছে সে, মানে এটা পজিশনটা কি অ্যাবসলিউট ভাবে এখানে বসে গেছে। এটা কিন্তু আবার স্ক্রলের সাথে সাথে চেঞ্জ হবে, এটা আবার ফিক্সড না। ফিক্সড হলে কি স্ক্রলের সাথে সাথে আর চেঞ্জ হবে না, পার্থক্য আছে কিন্তু, এগুলো সূক্ষ্ম পার্থক্য, এগুলো ভালো করে প্র্যাকটিক্যাল না করলে বুঝবে না। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ।
তো এখানে এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলাই দেখো, এগুলো সবগুলাই আমি আলোচনা করেছি, মানে অলমোস্ট তোমার সিলেবাস ফুল কভার করে ফেলছি। এটা আসলে প্রিপারেশন ক্লাস হলেও আমি অনেক কিছুই আলোচনা করেছি, মানে থিওরির জন্য আর কি, প্র্যাকটিক্যাল তো দেখাতে পারি নাই। তো এগুলা যদি পড়ো তাহলে আশা করছি তোমরা ভালো করতে পারবে। আসলে এটা প্র্যাকটিক্যালি অনেক বেশি গুরুত্বপূর্ণ থিওরির থেকেও। তো আজকের ক্লাসটাই কেমন লাগলো জানাও।